হিট ট্রান্সফারের তিন ধরনের মোড আছে, একটা হচ্ছে কন্ডাকশন, তারপর হচ্ছে কনভেকশন, তারপর হচ্ছে রেডিয়েশন। তো কনভেকশনটা পরের সেমিস্টারে পড়ানো হয়, আর এই সেমিস্টারে কন্ডাকশন এবং রেডিয়েশনটা পড়ানো হয় সেই হিসাবে আর কি। তো আমরা রেডিয়েশন হিট ট্রান্সফারটা নিয়ে একটু ডিসকাস করব। তো প্রথমত আমাদের বিভিন্নভাবে আমরা জানতে পারি রেডিয়েশন কাহাকে বলে। আমরা যদি ধরে নিই যে একটা হট অবজেক্ট হাই টেম্পারেচারের আছে একটা শূন্য জায়গায়, তাহলে দেখবো যে একসময় হট অবজেক্টটা ঠান্ডা হতে 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 রুমের তাপমাত্রায় চলে আসে। আমি আবার বলি, একটা হট অবজেক্ট একটা শূন্য ঘরে রাখা হলো যেখানে মিডিয়াম নাই, বাতাস নাই বা কিছু নাই, তার ওয়ালগুলি যে রুমটা ঠান্ডা বা কম তাপমাত্রা, তাহলে আমরা দেখতে পাই যে হট অবজেক্টটা একসময় ঠান্ডা হতে হতে রুম তাপমাত্রায় চলে আসে। আবার যদি আমরা এটাও দেখি যে কোনো এক জায়গায় কেউ আগুন লাগিয়েছে বা চুলা জ্বালাচ্ছে, আমরা যদি একটু দূরে দাঁড়িয়ে থাকি শীতকালে, তখন দেখতে পাই যে আমাদের গায়ে একটু গরম লাগে। হয়তো আমাদের গায়ের তাপমাত্রা অ্যাটমসফিয়ারিক তাপমাত্রার চেয়ে বেশি। যদি জিনিসটা আবারও বুঝায় বলি, একটা জায়গায় একটা চুলা জ্বলতেছে বা কেউ ফায়ার জ্বালাইছে, তো সেখানে সেখান থেকে আমি কয়েক মিটার দূরে অবস্থান করতেছি শীতকালে। তো শীতকালে অ্যাটমসফিয়ারিক কন্ডিশনটা অনেক ঠান্ডা থাকে, কিন্তু আমাদের বডির তাপমাত্রা কিন্তু অ্যাটমসফিয়ারের চেয়ে বেশি থাকে, গরম। এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে ওই চুলার আগুন থেকে হিট আমাদের শরীরে লাগতেছে। এবং বিজ্ঞানীরা এটাও বলেন যে সূর্যের পরে পৃথিবীতে আসতে যে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের উপরে আরো কয়েকটা মণ্ডল আছে যেখানে আসলে বাতাস নেই, কোনো মিডিয়াম নেই, মাধ্যম নেই। তাহলে রিসার্চ বলতেছে যে সূর্য থেকে যে এত তাপ, সেই তাপ পৃথিবীতে কিভাবে আসে। তো আসলে তাপ তো দেখা যায় না, তাপ আসলে চলে কিভাবে সেটা আসলে কিছুটা অনুমান ভিত্তিক বা ধারণা ভিত্তিক রিসার্চ চলতেছে তাপের উপরে। তাপ কিন্তু দেখা যায় না, অনুভব করা যায়। সে কারণে তাপ কিভাবে যায় সে কথা সবগুলোই কিন্তু কিছুটা হলো আইডিয়া ভিত্তিক। তো আইডিয়াগুলো অনেকটাই সত্য হচ্ছে বলা যায়, যেহেতু প্র্যাকটিক্যালি মিলতেছে। তো বলা যেতে পারে যে রেডিয়েশন হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে একটা জায়গায় যদি তাপমাত্রা বেশি হয় থাকে, একটা জায়গায় তাপমাত্রা কম থাকে, তো লোয়ার টেম্পারেচারে হায়ার টেম্পারেচার জোন থেকে হিটটা ট্রান্সফার হয় বাই রেডিয়েশন। এখানে কন্ডাকশনের ব্যাপারটা আমরা যতটুকু জানি সেটা হচ্ছে একটা ম্যাটেরিয়ালেরই এক প্রান্ত গরম এক প্রান্ত ঠান্ডা, একটা সাবস্টেন্সের একটা প্রান্ত গরম একটা প্রান্ত ঠান্ডা, মানে হাই টেম্পারেচার জোন একটা লো টেম্পারেচার জোন থাকে। তাহলে মলিকুলগুলা জায়গায় বসে বসে ভাইব্রেট করে বা ল্যাটিস ভাইব্রেশন হয়। আবার ফ্রি ইলেকট্রন মুভমেন্ট, দুটো কনসেপ্ট কিন্তু কন্ডাকশনের বেলায় আছে। দুটো একসাথেও ঘটতে পারে বা যে কোনো একটা হতে পারে, হয় ভাইব্রেশন হয়ে হয় যায় অথবা ফ্রি ইলেকট্রন মুভমেন্ট করে করে যায়। কারণ এই কথাগুলির সাথে বাস্তবের কিছুটা মিল আছে। যেসব মলিকুলের মধ্যে ফ্রি ইলেকট্রন বেশি থাকে সেখানে হিট ট্রান্সফারটা দেখা যায় বেশি হয়, বা বন্ডিংটা যেখানে দুর্বল সেখানে ফ্রি হিট ট্রান্সফারটা বেশি হয়, এরকম কিছু জিনিস হয়ে গেছে। যাই হোক, তারপরে ভাইব্রেশনের মাধ্যমে কণাগুলি হিট ট্রান্সফার ঘটে একই মেটালের মধ্যে, একই সাবস্টেন্সের মধ্যে হলে। কিন্তু এক জায়গায় সূর্য কোথায় আমরা কোথায়, এত দূরে পৃথিবীতে যে তাপ আসে, সেখানে বিজ্ঞানীরা বলতেছেন যে মাঝখানে তো কোনো মিডিয়াম নেই, মিডিয়াম নেই, বাতাস নেই। বাতাসটা শুধু এই আমাদের ম্যাঘ যতটুকু পর্যন্ত আছে, কয়েক কিলোমিটার পর্যন্ত বাতাস আছে, এরপরে তো বাতাস নেই বলতেছেন বিজ্ঞানীরা। শূন্য মাধ্যম, তো শূন্য মাধ্যম দিয়ে হিটটা কিভাবে আসে, তো সেটার জন্য অনেকগুলা ধারণা অনেকে করতেছেন। সেই ধারণাগুলোর ভিত্তিতে আসলে আমাদের এখন অ্যানালাইসিস গুলো হচ্ছে। তো ওরা বলতেছেন যে ইলেকট্রোম্যাগনেটিক চুম্বক তরঙ্গের মাধ্যমে অথবা ফোটন বিচ্ছুরণের মাধ্যমে এই হিটটা আসতে পারে, এবং মাধ্যম ছাড়াও হিট ট্রান্সফার হয়, রেডিয়েশন হয়। সো আমরা যদি এখানে বলি, here heat transfer between the walls and the hot object is not occurred due to conduction and convection. আর কনভেকশনের ব্যাপারটা বলতেছে যে ফ্লুইড সলিড সারফেসের কন্ডাকশনে যাবে,
কন্ট্যাক্টে যাবে, ফ্লুইড সলিড সারফেসের কন্ট্যাক্টে যাবে, কন্ট্যাক্টে গিয়ে সলিড সারফেস থেকে হিট নিবে, নিয়ে তার তাপমাত্রা বেড়ে যাবে, সে হালকা হয়ে যাবে, তার ডেনসিটি কমে যাবে, সো সে উপরের দিকে উঠবে, উঠলে হিটটা নিয়ে যাবে। আবার উপরের যে ফ্লুইডগুলো সেগুলো তখন তখন বাই দিস টাইম ঠান্ডা হয়ে যাবে, আহ, ঠান্ডা হবে, ঠান্ডা থাকবে কম্পারেটিভলি, সে নিচে নেমে কন্ট্যাক্টে আসবে, আবার সে হিট নিয়ে গরম হয়ে হালকা হয়ে উপরে উঠে যাবে। এইভাবে পরিচালন প্রক্রিয়ায় বা বাল্ক ফ্লুইড মুভমেন্টের মাধ্যমে বাল্ক ফ্লুইড মুভমেন্টের মাধ্যমে কনভেকশনটা হয়। তো যেহেতু এখানে বলছি আমরা যে একটা শূন্য মাধ্যমে, একটা শূন্য ঘরে চারপাশে ওয়াল আছে, সেই ওয়ালগুলি ঠান্ডা, একটা হট অবজেক্ট রাখা হলো, তাহলে হট অবজেক্টটা একসময় ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে হিট লস করতেছে, সে হিটটা লস করে করে সে ঠান্ডা হচ্ছে, তাহলে এখানে হিটটা ট্রান্সফার হচ্ছে। ওনারা বলতেছেন বা সায়েন্টিস্ট বলছেন এটা হচ্ছে একটা রেডিয়েশন প্রসেসের মাধ্যমে হিট ট্রান্সফার মাস্ট হ্যাভ অকার্ড থ্রু অ্যানাদার মেকানিজম হুইচ ইজ কল্ড রেডিয়েশন। যেহেতু দুইটা কন্ডাকশন এবং কন্ডাকশনের মাধ্যমে হিটটা ট্রান্সফার হচ্ছে না, কারণ কন্ডাকশনের মাধ্যমে হতে হলে এখানে একই মেটালের মধ্যে বা একই পদার্থের মধ্যে হইতে হয় বা একই বস্তুর মধ্যে হইতে হয়, অথবা কন্ট্যাক্ট থাকতে হয়। আর কিন্তু কন্ট্যাক্টই নাই, আর কনভেকশনে ফ্লুইড এবং সলিড দুটোর মাঝখানে হিট ট্রান্সফারটা ঘটে ফ্লুইড মুভমেন্টের মাধ্যমে, সেটাও এখানে নাই যেহেতু শূন্য মাধ্যম। তাহলে নানার একটা প্রসেস নিশ্চয়ই এখানে আছে, সেই প্রসেসটাই আমরা আনতেছি রেডিয়েশন। Radiation differs from other two heat transfer mechanisms is that it does not require the presence of medium or material to take place. In fact, energy transfer is fastest in a vacuum. In practical case, three modes of heat transfer are occurred, but heat transfer through an evacuated space is occurred by radiation. As for example, energy from the sun reaches to the earth by radiation method. For example, আমরা এটা বলতে পারি। তো এখন আসে আমাদের আসলে মেকানিজম অফ রেডিয়েশন হিট ট্রান্সফার কিভাবে ঘটে, মেকানিজম কোন মেকানিজম মাধ্যমে হিট ট্রান্সফারটা ঘটে। তো এখানে আমরা বলছি, এখানে অনেক কিছু লেখা আছে, তোমরা একটু রিডিং করবা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এর মাধ্যমে। দ্য theoretical foundation of radiation was established in 1864 by physicist James Clerk Maxwell, who postulated that accelerated charges or changing electric currents give rise to electric and magnetic fields. These rapidly moving fields are called electromagnetic waves or electromagnetic radiation, and that they represent the energy emitted by matter as a result of changes in the electronic configuration of the atoms or molecules in 1884. And Hertz experimentally demonstrated the existence of such waves. Electromagnetic waves transport energy just like other waves, and all electromagnetic waves travel at the speed of light. এই ওয়েভগুলা আলোর গতিতে চলে ইন এ ভ্যাকুয়াম, এবং আলোর গতিতে একটা স্পিড অফ লাইট হচ্ছে সি নট, আলোর গতি শূন্য মাধ্যমে হচ্ছে 2.9979 মিটার পার সেকেন্ড। Electromagnetic waves are characterized by other frequency nu or wavelength lambda. ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসটা আমরা আলো গতিতে চলে, আবার আদার একটা ফ্রিকোয়েন্সির মাধ্যমে ওটা এ করা হয়। দিস টু প্রপার্টিজ ইন দ্য মিডিয়াম আর রিলেটেড বাই নিউ ইজ ইকুয়াল টু lambda is equal to c by nu. সেটা হচ্ছে medium in that medium speed of propagation of wave in the medium. লাইটের মধ্যে হচ্ছে সি নট, শূন্য মাধ্যমে, হ্যাঁ ভ্যাকুয়াম মাধ্যমে, আর অন্য কোনো মিডিয়ামে যদি থাকে সেই মিডিয়ামে সি হয়ে যায়, এটা স্পিড অফ প্রপাগেশন অফ ওয়েভ ইন দ্যাট মিডিয়াম। The speed of propagation of medium is related to speed of light in vacuum. So c is equal to c naught by n, and medium ইন্ডেক্স অফ রিফ্লেকশন। আমরা এগুলি আসলে একটু বোঝার কথা বা জানার কথা, কিন্তু এই থিওরিটা এখানে আছে। এর মধ্যে আমাদের একটা জিনিস আমরা পড়বো, সেটা আসলে থার্মাল রেডিয়েশনটা। থার্মাল রেডিয়েশন এটা কি জিনিস? আমাদের এই রেডিয়েশন যে হয়, আলো থেকে যেসব ওয়েভলেন্থের রশ্মিগুলো ছড়ায় পড়ে, এর মধ্যে বিভিন্ন ওয়েভলেন্থের রে থাকে, যেমন এই যে এনার্জি যেগুলো এইচ নিউ, এইচ নিউ এইচ সি বাই প্লাঙ্কস, প্লাঙ্কস কনস্ট্যান্ট। প্লাঙ্কস একটা থিওরি দিয়েছেন যে ফোটনের মাধ্যমে ইলেকট্রন বিচ্ছুরণ হয়, তো সেটাও একটা কনসেপ্ট। দুটো কনসেপ্টে কিন্তু আমরা বলতে পারি
রেডিয়েশন হয়। একটা হচ্ছে ম্যাক্সওয়েল রিলেশন, আর একটা হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট থিওরি বা প্লাঙ্কস থিওরি। প্লাঙ্কস থিওরিতে বলেছেন যে ই ইজ ইকুয়াল টু ফোটন অফ ফ্রিকোয়েন্সি, নিউ ইজ কনসিডার টু হ্যাভ এনার্জি। একটা ফোটন বিচ্ছুরণ হয়, আর ফোটনের যে এনার্জি সেটা হচ্ছে ইজ ইকুয়াল টু এইচ নিউ, এইচ সি বাই ল্যামডা। এইচ ইজ ইকুয়াল টু প্লাঙ্কস কনস্ট্যান্ট। আর আমরা তো জানি ল্যামডা কি, ওয়েভলেন্থের 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 মাত্রা, আর সি হচ্ছে স্পিড অফ ইন দ্যাট মিডিয়াম। তো বিভিন্ন ওয়েভলেন্থের রশ্মিগুলা যখন ছড়ায় পড়ে তাদের এই ব্যাপারে এখানে একটা আমরা লাইন দেখতে পাচ্ছি। এই লাইনটার মধ্যে আসলে বিভিন্ন রেগুলার ক্যারেক্টারিস্টিক্স কেমন সেটা দেখানো হচ্ছে। বিভিন্ন ওয়েভলেন্থের রশ্মিগুলো ছড়ায় পড়ে, যে মাইক্রোমিটার দিয়ে একক হচ্ছে ওয়েভলেন্থের একক। আমরা দেখতে পাচ্ছি এই জোনটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার ওয়েভস, তারপরে রেডিও অ্যান্ড টিভি ওয়েভস এই জোনটা, আর হচ্ছে মাইক্রোওয়েভস। এই জোনটা 5 থেকে 10 পর্যন্ত মাইক্রোওয়েভসের রশ্মিগুলো ছড়ায়। আর থার্মাল রেডিয়েশন হচ্ছে 2 থেকে তোমার 0.1 পর্যন্ত। হ্যাঁ, 0.1 পর্যন্ত, 100 থেকে 0.1 ওয়েভলেন্থের যে রশ্মিগুলো সেগুলি আসলে থার্মাল রেডিয়েশন ক্রিয়েট করে। অর্থাৎ এই রশ্মিগুলো আমাদের গায়ে যদি লাগে বা কোনো জায়গায় যদি পড়ে, তাহলে এরা আসলে থার্মাল এনার্জি ট্রান্সফার করবে বা রেডিয়েশন করবে। আর বাকি রেগুলা কিন্তু থার্মাল রেডিয়েশন হয় না। আমরা এখানে দেখতে পাচ্ছি গামা রে একটা জোন আছে, এক্স রে একটা জোন আছে, আবার দেখা এখানে লেখা আছে ভিজিবল ভিজিবল লাইট। যে ভিজিবল লাইট সেটারও একটা রেঞ্জ আছে, এখানে লেখাগুলো কিন্তু আছে। So the short wavelength gamma rays and X-rays are primarily of concern to nuclear engineers, whereas long wavelength microwaves and radio waves are of concern of electrical engineers. Type of electromagnetic radiation that is pertinent to heat transfer is thermal radiation emitted as a result of energy transmission of molecules, atoms, and electrons of substance. Temperature is a measure of the strength of these activities at the microscopic level, and the rate of thermal radiation emission increases with increasing temperature. Okay, তাহলে এই জোনটা হচ্ছে 0.1 থেকে 100 মাইক্রোমিটারের যে ওয়েভলেন্থের রশ্মিগুলা সেগুলা আসলে থার্মাল রেডিয়েশন ক্রিয়েট করে। That is everything around us, such as walls, furniture, and our thermal radiation is continuously emitted by all matter whose temperature is above absolute zero. এই কথাটা একটা ইম্পর্টেন্ট কথা। আসলে প্রত্যেক বস্তুই থার্মাল রেডিয়েশন করে, যার তাপমাত্রা অ্যাবসলিউট জিরোর চেয়ে বেশি, সেরকম সব বস্তুই থার্মাল রেডিয়েশন করে। তো আমরা অবশ্য যখন একটা রুমে বসে থাকি, আমাদের কিছু তাপমাত্রা থাকে, অবজেক্টগুলির তাপমাত্রা থাকে। আমার রুমে মনে করো একটা ল্যাপটপ আছে, পিসি আছে, বা একটা টেবিল আছে, একটা চেয়ার আছে, বা ফ্যান আছে, যাই আছে, ঘড়ি আছে, এই সবগুলো থেকে কিন্তু আসলে থার্মাল রেডিয়েশন হচ্ছে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি কিছু হিট ছাড়তেছি, থার্মাল রেডিয়েশন করতেছি, আবার ওই বস্তুগুলা কিছু হিট ছাড়তেছে। এই যে ছাড়া এবং দেওয়া এবং নেওয়া এর মধ্যে যদি ব্যালেন্স জিরো হয়ে যায়, তাহলে কিন্তু আমি আসলে গরম অনুভব করব না। কিন্তু রেডিয়েশন হচ্ছে, কন্টিনিউয়াসলি রেডিয়েশন হচ্ছে, কারণ যেসব বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি অ্যাবসলিউট 0 ডিগ্রির চেয়ে উপরে, অ্যাবসলিউট 0 ডিগ্রির চেয়ে উপরে, এরাই আসলে থার্মাল রেডিয়েশন ঘটায়। তাহলে থার্মাল রেডিয়েশনের জন্য শর্ত হচ্ছে কোনো বস্তুর তাপমাত্রা অ্যাবসলিউট 0 ডিগ্রির উপরে হতে হবে। 0 ডিগ্রির নিচে হলে অ্যাবসলিউট 0 ডিগ্রি আর কি, এর নিচে হলে কিন্তু থার্মাল রেডিয়েশন হবে না। ওকে, বাট আমি গরম অনুভব করি কি করি না সেটা নির্ভর করতেছে নেট এক্সচেঞ্জের উপরে। নেট এক্সচেঞ্জ, কারণ আমি দিলাম একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ হিট দিলাম, আর বস্তুগুলো আমাকে আবার কিছু হিট দিল, আলটিমেটলি এক্সচেঞ্জ যদি জিরো হয়, নেট এক্সচেঞ্জ, তাহলে কিন্তু আমি আসলে গরম বোধ করবো না। আর যদি আমি বেশি পাই, ওরা কম দেয়, তাহলে হয়তো আমি গরম অনুভব করবো, তাই না? যেরকম ক্ষেত্রে চুলার পাশে আমরা যখন দাঁড়াই তখন আমরা গরম বোধ করি। তো থার্মাল রেডিয়েশনটা কি এবং রেঞ্জটা কি সেটাও আমরা দেখলাম। When we call light is simply the visible portion of the electromagnetic spectrum that lies between 0.40 থেকে 0.76 মাইক্রোমিটার। যদি শর্ট কোনো কোশ্চেন করি তাহলে এটা করতে পারি যে ভিজিবল পোর্শন কোনটা, বা আসলে লাইট কোনটা দেখি। 0.40 থেকে 0.76 মাইক্রোমিটারের যে লাইটগুলো, সেগুলো আসলে ভিজিবল অংশ, সেগুলো দেখা যায়, আর বাকি পোর্শনগুলো আমরা দেখি না।
Okay, light is characteristically no different than other electromagnetic radiation, except that it happens to trigger the air. তো আমরা ব্ল্যাক বডি রেডিয়েশন বলতে আমরা আসলে কি বুঝি? ব্ল্যাক বডি রেডিয়েশন, a body at a temperature above absolute zero emits radiation in all direction. একটা বস্তুর তাপমাত্রা যদি 0 ডিগ্রি অ্যাবসলিউটের চেয়ে বেশি হয়, তাহলে বস্তুটা চারদিকে রেডিয়েশন করে, প্রত্যেক চারদিকে তাপমাত্রা বা রেডিয়েশন ছড়ায় দেয়। এবং থার্মাল রেডিয়েশন একটা পার্ট, তাই না? রেডিয়েশন তো সে সব দিকেই করে, থার্মাল রেডিয়েশন একটা পার্ট, তো চারদিকেই করে। ওভার দ্য ওয়াইড রেঞ্জ অফ ওয়েভলেন্থ, বিভিন্ন ওয়েভলেন্থের রশ্মি ছাড়ে এর মধ্যে সে করে। দ্য অ্যামাউন্ট অফ রেডিয়েশন এনার্জি ইমিটেড ফ্রম এ সাবস্টেন্স, the amount of energy, radiation energy emitted from the surface at a given wavelength depends on material of the body and the condition of its surface as well as surface temperature. তো একটা ওয়েভলেন্থের রশ্মি, আমি বললাম তো অনেকগুলো ওয়েভলেন্থের রশ্মি বিচ্ছুরণ করে, তো যে কোনো একটা ওয়েভলেন্থের রশ্মি কতটুকু এনার্জি ইমিট করবে তার ডিপেন্ড করে ওই বস্তুর তাপমাত্রার উপরে আর ম্যাটেরিয়াল অফ দ্য বডির উপরে, কন্ডিশন অফ ইটস সারফেস অ্যাজ ওয়েল এজ সারফেস তাপমাত্রা, সারফেসের কন্ডিশন এবং সারফেসের তাপমাত্রা। তবে তিনটা জিনিসের উপর একটা পার্টিকুলার ওয়েভলেন্থের রশ্মি কতটুকু হিট ইমিট করবে তা নির্ভর করে এটা বস্তুর ম্যাটেরিয়াল অফ দ্য বডি, তারপরে তার সারফেস কন্ডিশন আর তার সারফেস তাপমাত্রা। দেখো, ডিফারেন্ট বডিজ মে ইমিট ডিফারেন্ট অ্যামাউন্টস অফ রেডিয়েশন পার ইউনিট সারফেস এরিয়া। তো বোঝা গেল যে বিভিন্ন বডি এনার্জি ইমিট করে বা রেডিয়েশন করে বিভিন্ন ধরনের পার ইউনিট সারফেস এরিয়া, ইভেন হোয়ার দে আর অ্যাট সেম টেম্পারেচার। দুটো বস্তু যদি সমান তাপমাত্রা হয়, তো বাট বডি ভিন্ন হয়, তাহলে কিন্তু ইমিশনটা ভিন্ন ভিন্ন হয়, রেডিয়েশনটা ভিন্ন ভিন্ন হয়। Thus, it is a natural to be curious about the maximum amount of radiation that can be emitted by a surface at a given temperature. তাহলে আমাদের জানতে হবে যে ম্যাক্সিমাম এনার্জি ইমিশনটা আসলে কোন বডি করে। বিভিন্ন বডি বললাম যে বিভিন্ন ধরনের এনার্জি ইমিট করে এট এ পার্টিকুলার তাপমাত্রায়। তাহলে একটা পার্টিকুলার তাপমাত্রায় কোন ধরনের বডিগুলা সবচেয়ে বেশি রেডিয়েশন করে, সেটা একটা আমাদের একটা ইন্টারেস্ট থাকতে পারে। স্যাটিসফাইং দিস কিউরিওসিটি requires the definition of an idealized body called a black body to serve as a standard against which the radiation properties of the real surface may be compared. সাধারণত যে সারফেসগুলো বেশি এনার্জি ইমিট করে আমরা সেগুলোকে বলে থাকি রিয়েল বডি অথবা ব্ল্যাক বডি। তো ব্ল্যাক বডির জন্য কতটুকু এনার্জি ইমিট করে পার্টিকুলার ওয়েভলেন্থের রশ্মি পার্টিকুলার তাপমাত্রায়, সেটা আসলে আমরা বলতে পারি ইবি, এনার্জি ইমিশন পার ইউনিট এরিয়া, পার ইউনিট সারফেস এরিয়া। আমাদের পার ইউনিট সারফেস এরিয়ায় থেকে একটা বস্তু আমার কাছে আছে ব্ল্যাক বডি, যে বডিটা আসলে আমরা বলি ব্ল্যাক বডি। আর ব্ল্যাক বডি এটা কি করে, সে সবচেয়ে বেশি এনার্জি ইমিট করে। তাহলে পার ইউনিট সারফেস এরিয়া থেকে যে এনার্জি ইমিট করে পার্টিকুলার ওয়েভ লেন্থে বলে, সেটা হচ্ছে সিগমা টি পাওয়ার 4। আসলে সিগমাটা হচ্ছে কনস্ট্যান্ট, আসলে ই ইজ প্রপোর্শনাল টু টি পাওয়ার 4। টি পাওয়ার 4, ই ইজ প্রপোর্শনাল টু টি পাওয়ার 4। পার্টিকুলার তাপমাত্রা কিন্তু যেন টেম্পারেচার দেওয়া আছে, টেম্পারেচার ভিন্ন হলে ই ভিন্ন হবে। তো সিগমাটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে এটা যিনি আবিষ্কার করেছেন তিনি হচ্ছেন স্টিফেন বোল্টজম্যান ল বলে এটাকে। ওকে, তাহলে স্টিফেন বোল্টজম্যান ল হিসেবে এই কনস্ট্যান্টের নাম হচ্ছে স্টিফেন বোল্টজম্যান কনস্ট্যান্ট। তো আমরা যদি এখানে রিডিংগুলো একটু দেখি, এ ব্ল্যাক বডি ইজ ডিফাইন্ড এজ এ পারফেক্ট ইমিটার। ইমিটার ইমিটার মানে যে ইমিট করে, মানে এনার্জি ইমিট করে, হ্যাঁ, রেডিয়েশন যেখান থেকে হয়, অ্যান্ড অ্যাবজর্ভার অফ রেডিয়েশন, এবং অ্যাবজর্বও করে, সে আসলে এনার্জি অ্যাবজর্ব করে। তারপরে যদি কেউ রশ্মি ফেলে, তারপর যদি কেউ তাপ ফেলে, সে বেশি অ্যাবজর্ব করে। বেশি অ্যাবজর্ব করলে যেটা হয়, সে আসলে উত্তপ্ত হয়, বেশি উত্তপ্ত হওয়ার কারণে তার তাপমাত্রা বাড়ে, ফলে সে এনার্জি সে ইমিট করে। তাহলে এটা কি যে পারফেক্ট ইমিটার অ্যান্ড অ্যাবজর্বার অফ রেডিয়েশন at a specified temperature and wavelength, no surface can emit more uh, largely than a black body. A black body absorbs all incident radiation. Black body তাহাকে বলা হয় যে তার উপর যতগুলো এনার্জি ইনসিডেন্ট হয়, রেডিয়েশন ইনসিডেন্ট হয়, ইনসিডেন্ট বলতে আমরা বলছি আপতিত হয়। কারণ একটা বস্তু মনে করো এখানে বসে আছে, তার উপর চারদিক থেকে কি আসতেছে, চারপাশের সমস্ত বস্তুগুলো থেকে রেডিয়েশন আসতেছে, এসে তার উপর ইনসিডেন্ট হচ্ছে, ইনসিডেন্ট হয়।
রিগার্ডলেস অফ ওয়েভলেন্থের হিসাব করি না আমরা, ডিরেকশন, সে সবগুলা কি করে এ ব্ল্যাক বডি ইমিটস রেডিয়েশন এনার্জি ইনফর্মলি ইন অল ডাইরেকশন পার ইউনিট এরিয়া নর্মাল টু দ্য ডিরেকশন অফ ইমিশন। দিস ইজ দ্য ব্ল্যাক বডি ইজ এ ডিফিউজ ইমিটার। এই যে এখানে আমরা একটু লক্ষ্য করে দেখি, ব্ল্যাক বডি এটা হচ্ছে রিয়েল বডি, রিয়েল মানে বাস্তব বডি, আর এটা হচ্ছে ব্ল্যাক বডি। ওকে, তো ব্ল্যাক বডিকে আমরা আইডিয়াল বডি বলতে পারি। আইডিয়াল বডি যে কি করে, সে তার মধ্যে যতগুলো এনার্জি আসছে সে সব দিকে সমানভাবে রেডিয়েশন করতেছে, এবং এরকম এই এটা একটা হেমিস্ফিয়ার মতো দেখতে দেখা যাচ্ছে। এটাতে বোঝা যাচ্ছে যে এই লাইনগুলি সব সব দিকে সমানভাবে, সব ডাইরেকশনে সমান পরিমাণ এনার্জি সে ইমিট করে। এটা হচ্ছে ব্ল্যাক বডির ডেফিনিশন বা আর সে সমস্ত এনার্জি তো ইনসিডেন্ট হয় সবগুলাই সে অ্যাবজর্ব করে, তো অ্যাবজর্ব করে তারপর সে ইমিশন ঘটায়। তো আর এখানে রিয়েল বডিতে এখানে একটু কম, এদিকে একটু বেশি, এদিকে একটু কম, এরকম হতে পারে, সব দিকে সমান হবে না। সুতরাং radiation energy emitted by a black body per unit time and per unit space surface area was determined experimentally by Joseph Stephen et al. And EBT sigma t power 4 k is the Boltzmann constant, k মান আমরা ফিক্সড জানি, k এগুলো 5.67 × -8 watt per meter square, k4 একক is the Stephen Boltzmann constant. Or is the surface water. This relation was theoretically verified by 1884 Lord Boltzmann এত, উনি একজন এটাতে করলেন, জোসেফ স্টিফেন এটা আবিষ্কার করলেন, আর বোল্টজম্যান এটাকে ভেরিফাই করলেন, ফলে দুজন মিলেই এই সূত্রের তোমার ধারক বাহক স্টিফেন বোল্টজম্যান ল বলাটাকে। তাহলে আমরা যদি বলি স্টিফেন বোল্টজম্যান ল, আমরা এই ডেফিনেশনটা প্রকাশ করতে পারি। ইবি ইজ দ্য কল দ্য ব্ল্যাক বডি ইমিসিভ পাওয়ার। ইবিকে, এই মাত্রাকে, ইবি এনার্জি ইমিশনের পরিমাণ, এটাকে আমরা বলি ব্ল্যাক বডি ইমিসিভ পাওয়ার। ব্ল্যাক বডি বলতে কোন বডি বোঝায়? যে বডি তারপর আপতিত সমস্ত ইনসিডেন্ট এনার্জিকে অ্যাবজর্ব করে এবং সব দিকে সমানভাবে এনার্জি ইমিট করে, তাকে আমরা বলি ব্ল্যাক বডি। এবং পারফেক্ট ইমিটার, সে পারফেক্ট ইমিটার। দ্য টার্ম ডিফিউজ মিনস ইন্ডিপেন্ডেন্ট অফ ডিরেকশন। এই যে ব্ল্যাক বডি ইজ এ ডিফিউজ ইমিটার। ডিফিউজ কথার অর্থ হচ্ছে ছড়ায় দেওয়া, বিচ্ছুরিত করে দেওয়া, চারপাশে এই যে চারদিকে সমানভাবে বিচ্ছুরণ করা। ডিফিউজ ইন্ডিপেন্ডেন্ট অফ ডিরেকশন, ডিপেন্ডেন্ট ডিরেকশন। ওকে, ইন্ডিপেন্ডেন্ট অফ ডিরেকশন। আর রিয়েল বডি অথবা গ্রে বডি বলি এক সূত্র আছে, সেগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ ডিরেকশন নয়। উনি চিন্তা বলছিল বলে আপনাদের শিক্ষক সমিতির সদস্য চিন্তা করতে জানা চিন্তা হয়েছে ওই স্যার বলতে চিন্তা করছেন। তো স্যার আপনার লোক দেখা হলে ইলেকশন ওকে। তো আমরা এই পর্যন্ত যা শিখলাম সেটা হচ্ছে রেডিয়েশন কাহাকে বলে, রেডিয়েশনের মেকানিজম কি, তারপরে ব্ল্যাক বডি কি, তাই না, আর রেডিয়েশন, থার্মাল রেডিয়েশন কি, ভিজিবল রেডিয়েশন কি, কোন রেঞ্জে ভিজিবল গুলো হয়, আর প্লাঙ্কস কনস্ট্যান্ট বা প্লাঙ্কস থিওরি অ্যান্ড ম্যাক্সওয়েলস রিলেশন দুদিন হালকা দেখলাম। ব্ল্যাক বডি কি, পারফেক্ট ইমিটার কি, ডিফিউজ কি, স্টিফেন বোল্টজম্যান ল কি, সেটাও আমরা একটু দেখলাম। Stephen Boltzmann law gives the total black body emissive power EB, which is the sum of radiation emitted over all wavelengths. Sometimes we need to know spectral black body. Stephen Boltzmann law থেকে আমরা যে ইবিটা পাই, এনার্জি ইমিশনটা পাই, সেটা কিন্তু টোটাল, মানে যেহেতু ব্ল্যাক বডি কাজ হচ্ছে চারদিকে সমানভাবে ছড়ায় দেয় ইন্ডিপেন্ডেন্ট অফ ডিরেকশন, টোটাল কতটুকু এনার্জি একটা বস্তু ইমিট করে সেটা হচ্ছে ইবি। সবগুলো ওয়েভলেন্থ মিলে আর কি, সবগুলো ওয়েভলেন্থ মিলে। আর পার্টিকুলার একটা ওয়েভলেন্থ কতটুকু এনার্জি ইমিট করে সেটা আসলে আসে স্পেকট্রাল ব্ল্যাক বডি ইমিসিভ পাওয়ার থেকে, সেটা হচ্ছে ইবি ল্যামডা। ইবি ল্যামডা যেন আমরা বলবো পার্টিকুলার ওয়েভলেন্থের রশ্মি কতটুকু এনার্জি ছাড়ে, মানে ব্ল্যাক বডি অবশ্যই সে
সে ব্ল্যাক বডি অবশ্যই, বাট পার্টিকুলার ওয়েভলেন্থ, কারণ একটা ব্ল্যাক বডি থেকে বিভিন্ন ধরনের ওয়েভলেন্থের রশ্মি ছড়ায় পড়ে। তো আমরা শুধুমাত্র যদি একটা পার্টিকুলার ওয়েভলেন্থ নেই, পার্টিকুলার তাপমাত্রায় ওয়েভলেন্থ কমা ল্যামডা কমা টি, তো এটা মানে হচ্ছে একটা পার্টিকুলার ওয়েভলেন্থের রশ্মি পার্টিকুলার তাপমাত্রায় কতটুকু এনার্জি ইমিট করে, সেটা হচ্ছে স্পেকট্রাল ব্ল্যাক বডি ইমিসিভ পাওয়ার। সেটার মান হচ্ছে C1/λ5 এক্সপোনেনশিয়াল C2/λt-1। এটা কিন্তু আসলে প্লাঙ্কস ল নামে পরিচিত। প্লাঙ্কস ল থেকে আমরা আসলে স্পেকট্রাল ইমিসিভ পাওয়ারটা বের করতে পারি। এখন স্পেকট্রাল মানে একটা ওয়েভলেন্থ, এখন যদি সবগুলা ওয়েভলেন্থের রশ্মি জানতে চাই তাহলে আমরা এটাকে ইন্টিগ্রেট করলেই পারি, ইন্টিগ্রেট করে দিলে সবটা হয়ে যাবে। এখন পার্টিকুলার বলা এটা, সেখানে C1 C2 কনস্ট্যান্ট, তাদের মান দেওয়া আছে। সুতরাং পার্টিকুলার এটা ওয়েভলেন্থের রশ্মির জন্য এনার্জি কতটুকু হবে সেটা প্ল্যাঙ্ক সাহেব আবিষ্কার করেছেন। আর স্টিফেন বোলজম্যান আবিষ্কার করেছেন টোটাল একটা বস্তু কতটুকু এনার্জি ইমিট করে, টোটালটা বের করা যায়, আবার পার্টিকুলার ওয়েভলেন্থেরটা বের করা যায়। পার্টিকুলার ওয়েভলেন্থ বের করে কিন্তু আমরা সবগুলো ওয়েভলেন্থ দিয়ে যোগ করে দিলেও আমরা টোটালটা পেয়ে যাব। তাহলে আজকে আমি আর পড়াতে যাচ্ছি না, আমার একটু ব্যস্ততাও আছে, একটা মিটিং আছে। তো আমরা আজকে যতটুকু জানলাম C1 C2 ভ্যালু দেওয়া থাকবে বা দেওয়া আছে, এই সূত্র দিয়ে ফলো করে করতে পারি। তাহলে আমরা স্পেকট্রাল ইমিসিভ পাওয়ার আর একটা হচ্ছে টোটাল ইমিসিভ পাওয়ার কাকে বলে। টোটাল ইমিসিভ পাওয়ারটা আসে ব্ল্যাক বডি ইমিসিভ পাওয়ার থেকে, আর স্পেকট্রালটা আসে স্পেকট্রালটা আসে আলোচনা যে সূত্র দিল প্লাঙ্কস ল থেকে, প্লাঙ্কস ল এটা, হ্যাঁ, পার্টিকুলার ওয়েভলেন্থের এটা অবশ্যই কত এনার্জি ছাড়ে। আমরা ইচ্ছে করলে কিন্তু এই যে সূত্রটা, এই সূত্রটা দিয়ে গ্রাফ প্লট করতে পারি, বিভিন্ন ওয়েভলেন্থের রশ্মি মান বসায় বসে গ্রাফ প্লট করে ইবির সাথে ল্যামদার একটা রিলেশন বের করতে পারি। ইবির সাথে ইবি ল্যামদার সাথে নিচের দিকে ল্যামদা দিয়ে আমরা পার্টিকুলার টেম্পারেচার একটা গ্রাফ প্লট করতে পারি। সেই গ্রাফটার নেচারটা কেমন হবে সেটা এইখানে একটু ব্যাখ্যা আছে। ভেরিয়েশন অফ স্পেকট্রাল ব্ল্যাক বডি ইমিসিভ পাওয়ার, যে ইবি ল্যামদাটা কিভাবে ভেরিয়েশন হয়, ইমিসিভ পাওয়ার উইথ ওয়েভলেন্থ is plotted figure 1911-9 for selected temperature. Several observations can made from this figure. এই ফিগারের থেকে এই যে জিনিসটা, এটা হচ্ছে এদিকে ওয়েভলেন্থ, এদিকে ইবি ল্যামডা, আমরা ওই সমীকরণে বসায় গ্রাফ প্লট করতে পারি, বা গ্রাফটা ওই সমীকরণ থেকে আর কি এরকম গ্রাফগুলো পাই পার্টিকুলার টেম্পারেচারের জন্য, বিভিন্ন টেম্পারেচারের জন্য বিভিন্ন গ্রাফ দেখা যাচ্ছে কি টেম্পারেচার বেশি সেটা এরকম পড়ে, কম হয়ে যেত কম হয়ে যেত, বেশি টেম্পারেচার হলে কিন্তু বেশি ইমিসিভ পাওয়ার হবে, তাই না, সেটা আমরা বুঝতে পারি। এই এই ফিগারটার একটা অবজারভেশন এখানে এই 1 2 3 4 এই লাইনগুলোতে আছে। আমরা আগামী ক্লাসে এই অবজারভেশনগুলো একটু ব্যাখ্যা করব। আজকে আমরা এই এখানেই রাখতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো।